আসসালামু আলাইকুম। এপিসোড 9 এর শেষে আমরা দেখেছিলাম ডোরাইক ম্যাংসেনাকে বলে যে সে ম্যাংসেনাকে পছন্দ করে। এপিসোড 10 সেখান থেকেই শুরু হয়। ডোরাইকের কথা শুনে ম্যাংসেনা অনেক অবাক হয়ে যায়। ম্যাংসেনা বলে, তুমি হঠাৎ করে এইসব বলাতে আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত। ডোরাইক বলে, কোনো ব্যাপার নয়, তুমি সময় নাও, এখনই জবাব দেওয়ার দরকার নেই, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। ম্যাংসেনা দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল। অন্যদিকে ডোরাইকও তার বুকে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কারণ তারও হার্টবিট বেড়ে গিয়েছিল। এরপর তারা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাদের ঘুম আসছিল না। এরপর দেখানো হয় কেউ একজন ম্যাংসেনার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, যার চেহারা দেখানো হয় না, কিন্তু একটু পর সে সেখান থেকে চলে যায়। এরপর সকালের সিন দেখানো হয়। ম্যাংসেনা ঘুম থেকে উঠে ভাবছিল সে কিভাবে বাইরে যাবে আর কিভাবে বা ডোরাইকের সামনে যাবে। তারপরও সে বাহিরে আসে, কারণ তার ওয়াশরুমে যেতে হতো। রুম থেকে বাহিরে এসে ম্যাংসেনা ডোরাইককে দেখতে পায় না। সে তাকে খোঁজে, কিন্তু খুঁজে পায় না। এরপর সে একটা লেটার পায়, যেটা ডোরাইক রেখে গিয়েছিল। ডোরাইক বলে, আমি জানি এখন আমাকে ফেস করা তোমার জন্য একটু এম্বারেসিং হবে, তাই তোমাকে না বলে আমি চলে যাচ্ছি। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই সবসময় আমার পাশে থাকার জন্য। তোমার জন্যই আমি এই বাস্তবতা মেনে নিতে পেরেছিলাম। আমি এখন যাচ্ছি আবারও নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যাতে আমি তোমার সামনে আবারও আসতে পারি। আর তোমার জন্য আমার অনুভূতি কখনো বদলাবে না। আমি তোমার উত্তরের অপেক্ষা করব। এরপর আমাদের ডোরাইককে দেখানো হয় যে তার বাড়িতে আসে। এরপর সে তার বাড়ি পরিষ্কার করে এবং সবকিছু ঠিকঠাক করে। ম্যাংসেনা অফিসে যায়, কিন্তু সে বারবার ডোরাইকের কথাগুলোই ভাবছিল এবং কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিল না। সে নিজের মাথার চুল নিজেই টানছিল আর ভাবছিল যে ডোরাইক কিভাবে তাকে পছন্দ করতে পারে। সে নিজেও হয়তো নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। এমনিতেও তার সাথে এত কিছু হচ্ছে, তাই হয়তো সে নিজের ফিলিংসকে ভুল ভাবছে। কিন্তু আমি কি তাকে পছন্দ করি? আমি কি তাকে ভালোবাসি? তখন ম্যাংসেনার অ্যাসিস্ট্যান্ট মেয়েটি সেখানে আসে তাকে কিছু ফাইল দেওয়ার জন্য। সে ম্যাংসেনার টেবিলের ওপর একটা পেপার দেখতে পায়, যেখানে লেখা ছিল আমি কি তাকে পছন্দ করি। ম্যাংসেনা এটা বুঝতে পেরে তাড়াতাড়ি তার উপর একটা ফাইল রেখে দেয়। সিন চেঞ্জ হলে ডোরাইককে দেখি, যে হসপিটালে যাচ্ছিল জেইকে দেখতে। সে জানতে পারে যে জেইকে এখন আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে। ডক্টর বলে জেই জ্ঞান ফেরার সম্ভাবনা খুব কম, তার অবস্থা খুব একটা ভালো নয়। ডোরাইক তার কাছে যায় এবং সেখানে একটা সং প্লে করে। ডোরাইক জেইকে বলে, এই সংটা তোমার অনেক বেশি পছন্দের ছিল তাই না? জেইর এইরকম অবস্থা দেখে ডোরাইকের একটুও ভালো লাগছিল না। অন্যদিকে বিয়ংকে দেখি, যাকে তার বস বলছিল আমি তো তোমাকে এই কেস ছাড়তে বললাম, তো তুমি ছাড়ছো না কেন? বিয়ং তার বসকে তখন কিছু কাগজপত্র দেখায় এবং বলে এগুলোর সাহায্যে আমরা ডোরাইককে আসামি প্রমাণ করতে পারি। আমরা এটা প্রমাণ করতে পারি যে ডোরাইক সিয়ং এবং জেইর কেসের সাথে জড়িত। এভাবে আমরা এই কেস জিততে পারি। বসকে বিয়ং বলে, আমাকে আর একবার সুযোগ দিন, আমি এই কেস ছাড়তে চাই না। আমি এটা প্রমাণ করে দেব যে ডোরাইকই আসল অপরাধী। সিন চেঞ্জ হলে ম্যাংসেনাকে দেখি, সে তার বাসায় বসে খাবার খাচ্ছিল। সে ডোরাইককে অনেক বেশি মিস করছিল। তখন সে ডোরাইকে রেখে যাওয়া একটা ক্যাপ দেখতে পায়। ম্যাংসেনা নিজেকেই বলছিল এটা তো তার জন্য দরকারি হতে পারে, সে এটা এখানে কিভাবে রেখে যেতে পারে। আমার তাকে এটা ফিরিয়ে দিয়ে আসা উচিত। আসলে সে বাহানা খুঁজছিল ডোরাইকের কাছে যাওয়ার। বাসার বাহিরে আমরা ডোরাইককেও দেখতে পাই। সেও ম্যাংসেনাকে দেখার জন্য এসেছিল, কিন্তু সে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না, গাড়ির মধ্যেই বসেছিল। সে নিজেকে বোঝাচ্ছিল সে শুধু একবার তাকে দেখেই চলে যাবে। তারপরে আবার সে ভাবে আমার এটা করা উচিত নয়, আমি তো তাকে সময় দিয়েছি ভাবার জন্য, আমি ওর জন্য অপেক্ষা করব। এটা বলে সে সেখান থেকে যেতে চায়। অন্যদিকে দেখে চুনজাই ম্যাংসেনার সাথে দেখা করতে আসে। সে বলে সত্যিই কি ডোরাইক চলে গেছে কিনা। তখন ম্যাংসেনা সেজে গুজে রুম থেকে বের হয়। সামনে চুনজাইকে হঠাৎ করে দেখে সে ভয় পেয়ে যায়। চুনজাই তাকে দেখে বলে, এত রাতে তুমি এরকম অদ্ভুতভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছ? ম্যাংসেনা বলে ডোরাইক তার ক্যাপ রেখে গেছে, তাই তাকে এটা দিতে যাচ্ছি, এটা তো তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চুনজাই বলে এটা আমাকে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। ম্যাংসেনা বলে তার দরকার নেই, আমি নিজেই গিয়ে দিয়ে আসতে পারবো। এটা বলে সে চুনজাইকে কিছু বলতে না দিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর আবারও ডোরাইককে দেখি, সে ফিরে যায়নি। সে নিজেই নিজেকে বোঝাচ্ছিল যে কি হয়েছে, আমি তাকে খালি একবার দেখেই ফিরে যাব। তখনই সে সামনে থেকে ম্যাংসেনাকে আসতে দেখে, ফলে সে গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। ম্যাংসেনা ডোরাইকের গাড়ি দেখতে পায়, সে চিনতে পারে। সে ভাবে এটা এখানে কি করছে। তখন সে গাড়ির পেছনে ডোরাইককেও দেখতে পায়, ফলে ডোরাইককে তার সামনে আসতে হয়। ডোরাইক তাকে বলে তুমি কোথাও যাচ্ছ নাকি? ম্যাংসেনা তাকে সেই ক্যাপটি দেয় এবং বলে এটা তোমাকে ফিরিয়ে দিতে যাচ্ছিলাম। ডোরাইক বলে শুধু এটা দেওয়ার জন্য এত রাতে তুমি যাচ্ছিলে? ম্যাংসেনা বাহানা দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে যেতে নেয়, কিন্তু আবারও পেছন ফিরে এসে তাকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করছো তো? ডোরাইক হ্যাঁ বলে। এটা শুনে ম্যাংসেনা সেখান থেকে চলে যায়। ডোরাইক ম্যাংসেনার এমন কিউট আচরণ দেখে অনেক বেশি খুশি হয়। ম্যাংসেনা বাসার ভেতরে এসে লজ্জা পেতে থাকে, হাসতে থাকে। ডোরাইকও অনেক খুশি মনে তার বাসায় ফিরছিল। পরের দিন সকালে আমরা দেখি ম্যাংসেনার কলিগরা একটা আর্টিকেল দেখে অনেক বেশি অবাক হয়, যেটা ডোরাইক এবং ম্যাংসেনার ব্যাপারে ছিল, অর্থাৎ তাদের অ্যাফেয়ারের নিউজ ছিল। রিপোর্টার বেক এটা করেছে। ম্যাংসেনা তার অফিসে আসছিল, তাকে দেখে অন্যরা কানে কানে কিছু বলতে শুরু করে।
অফিসের ভেতরে আসলে ম্যাংসেনার অ্যাসিস্ট্যান্ট তাকে সেই আর্টিকেল দেখায় এবং বলে এই রিপোর্টারের বিরুদ্ধে আমাদের রিপোর্ট করা উচিত। সে এইরকম আজে বাজে কথা কিভাবে ছাপাতে পারে। তার এইরকম কেয়ারিং কথা শুনে ম্যাংসেনা কিছুটা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে ডোরাইককে দেখি, যাকে তার ম্যানেজার কল করে এবং বলে তুমি এতদিন ওই লয়ারের সাথে ছিলে, আসলে তোমাদের মধ্যে চলছে কি? ডোরাইক বলে আপনি কি বলতে চাচ্ছেন? তখন তাকে সে সেই আর্টিকেলটি দেখতে বলে। অন্যদিকে ম্যাংসেনাও আর্টিকেলটির আজে বাজে কমেন্ট পড়ছিল, ফলে তার কিছুটা খারাপ লাগে। তখন তাকে ডোরাইক কল করে এবং জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ম্যাংসেনা তাকে বলে যতক্ষণ এই বিষয়টি কিছুটা শান্ত না হয়ে যায় ততক্ষণ যেন ডোরাইক বাসা থেকে বের না হয় এবং ওই রিপোর্টার বেকের কাছেও যেন না যায়। ডোরাইক বলে সবসময় আমার জন্য তোমাকে বিপদে পড়তে হয় এবং তুমি একাই এগুলো হ্যান্ডেল করো। আমার এখন নিজের ওপর রাগ হচ্ছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। ম্যাংসেনা বলে মানুষ কিছু সময় পর এটা এমনিতেই ভুলে যাবে। ডোরাইক বলে কোনো সমস্যা হলে আমাকে কল করো। ম্যাংসেনা ঠিক আছে বলে কল কেটে দেয়। এরপর সে চুনজেইকে কল করে এবং ডোরাইকের ওপর নজর রাখতে বলে যাতে সে বাসা থেকে বের না হয়। চুনজেই রেগে গিয়ে বলে এখনও তুমি নিজের চিন্তা বাদ দিয়ে শুধু তার চিন্তাই করছো। তখন ম্যাংসেনার কেবিনে তার বস আসলে সে কল কেটে দেয়। সিন চেঞ্জ হলে রিপোর্টার বেককে দেখি সে বসে শয়তানের মতো হাসছিল। তখন সে আরও একটা আর্টিকেল পোস্ট করে যেটা ম্যাংসেনার বাবার ব্যাপারে ছিল, যে তার বাবা একজন খুনি ছিল, সে একজন মার্ডারারের মেয়ে। অন্যদিকে ম্যাংসেনার বস তাকে এগুলো কি হচ্ছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাংসেনা বলে আমি শুধু ডোরাইককে হেল্প করতে চাই। আমি একবার সুইসাইড করতে চেয়েছিলাম, তখন ডোরাইকের জন্যই আমি বেঁচেছিলাম আর তখন থেকেই আমি তার ফ্যান ছিলাম, তাই এবার আমি তাকে বাঁচানোর জন্য এই কেস নিয়েছিলাম। তখন বস বলে এখন আমাদের কি করা উচিত। সেই সময় ওয়েন এসে তাকে বলে কিছু লোক এবং রিপোর্টাররা অফিসের সামনে ঝামেলা করছে। ডোরাইকও এই ব্যাপারে জানতে পারে, তাই সে ম্যাংসেনার কাছে যেতে শুরু করে। রাস্তায় চুনজেই তাকে আটকায়। চুনজেই বলে ম্যাংসেনা আমাকে দায়িত্ব দিয়েছে যাতে তোমাকে কোথাও যেতে না দেই। ডোরাইক বলে সামনে থেকে সরো, আমাকে আটকিও না। চুনজেই বলে তুমি ওখানে গিয়ে কি করবে? এগুলো তো তোমার জন্যই হচ্ছে, তোমার জন্যই তার এতদিনের পরিশ্রমে গড়ে তোলা নিজের ক্যারিয়ার নষ্ট হতে চলেছে। অন্যদিকে প্রসিকিউটর ওয়েন ম্যাংসেনার উপর চিল্লাতে শুরু করে এবং বলে তোমার জন্যই বাহিরে এত লোক তামাশা করছে। বস ওয়েনকে চুপ থাকতে বলে। তখন ম্যাংসেনা সবার কাছে মাপ চায় এবং বাহিরে বেরিয়ে আসে। রিপোর্টাররা ম্যাংসেনাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করতে শুরু করে। তারা বলে এটা কি সত্যি যে আপনারা একসাথে থাকতেন? ম্যাংসেনা বলে আমি ডোরাইকের লয়ার ছিলাম, তাই আমি নিজের ক্লায়েন্টকে প্রোটেক্ট করছিলাম, আমি শুধু নিজের দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। তখন একজন রিপোর্টার বলে আপনার সাথে তার কি সম্পর্ক? তখন সাইড থেকে ডোরাইকের ফ্যানরা বলে যে তোমার বাবা একজন খুনি ছিল, তাহলে একজন খুনির মেয়ে হয়ে তুমি অন্য একজন খুনিকে কিভাবে বাঁচাচ্ছ? ম্যাংসেনা এখানে কিছুটা প্যানিক হতে শুরু করে। তার মনে হতে শুরু করে স্কুলে তাকে সবাই একজন খুনির মেয়ে বলে কিভাবে বুলি করতো। তখন ম্যাংসেনার দিকে একজন ফ্যান একটা লাইট স্টিক ছুঁড়ে মারে, তখন ডোরাইক এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে ম্যাংসেনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাংসেনা রেগে যায় এবং বলে তোমাকে বাসা থেকে বের হতে মানা করেছিলাম না, তো তুমি এখানে কি করছো? তখন ডোরাইক বলে আমিও তোমাকে বলেছিলাম যে কোনো সমস্যা হলে তুমি আমাকে কল করবে, তুমি একাই এসব কেন সহ্য করবে? ম্যাংসেনা বলে তুমি বুঝতে পারছো না কেন, কোনো খারাপ সিচুয়েশন থেকে পালানো আমার পছন্দ নয়, কিন্তু তুমি আমাকে এখানে টেনে আনলে। ডোরাইক বলে এটাকে পালানো বলে না, আর যা খুশি হোক, আমার জন্য এখন শুধু তুমি গুরুত্বপূর্ণ, তুমি কি একটু নিজের কথা ভাবতে পারো না? অন্যদিকে হাইজুকে দেখি সে ডোরাইক এবং ম্যাংসেনার ডেটিং আর্টিকেলটি দেখে। এগুলো দেখে তার অনেক রাগ হচ্ছিল। সিন চেঞ্জ হলে দেখি ডোরাইক ম্যাংসেনাকে নিয়ে কোথাও যাচ্ছে। ম্যাংসেনা তাকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি। ডোরাইক কোনো জবাব দেয় না। তারা একটা সুন্দর রিসর্টে এসেছিল। এরপর আমরা দেখি তারা একসাথে বসে খাবার খাচ্ছে। তারপর ম্যাংসেনা তার রুমে বসে সেই পোস্টের কমেন্ট পড়ছিল। তখন ডোরাইক কফি নিয়ে আসলে সে ফোন বন্ধ করে। ম্যাংসেনাকে ডোরাইক সরি বলে আর বলে আমাকে মাফ করে দাও, আমার জন্য এসব হচ্ছে। এখন এর মধ্যে তারা তোমার বাবার কেস কেউ টেনে আনছে। ম্যাংসেনা বলে আমি এই জন্যই লয়ার হয়েছিলাম যাতে নিজের বাবার কেসটি সলভ করতে পারি, কিন্তু আমি সবসময় এর থেকে পালাতাম। আমি ভাবতাম আরও কিছু সময় চাই আমার, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। এগুলো বলতে বলতে ম্যাংসেনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে কাঁদতে শুরু করে। তার চোখে পানি দেখে ডোরাইক তাকে জড়িয়ে ধরে। রাতে ম্যাংসেনা দেখে ডোরাইক সোফাতে ঘুমিয়ে আছে। ম্যাংসেনা তার গায়ে চাদর দিয়ে দেয়। তারপর সেখানেই বসে পড়ে। সে ডোরাইকের মাথায় হাত দিতে নিলে ডোরাইক জেগে ওঠে। ম্যাংসেনা সেখান থেকে উঠে যেতে নেয়। সে ম্যাংসেনাকে আটকায়। এরপর সে ম্যাংসেনাকে কিস করে। তারপর সকালে সিন দেখানো হয়। ম্যাংসেনা ডোরাইককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে আসে। ম্যাংসেনা তাকে বলে আমিও তোমাকে পছন্দ করি। ডোরাইক এটা শুনে খুশি হয়ে যায়। তখন ম্যাংসেনার বস তাকে কল করে এবং বলে বিয়ং আবারও ডোরাইকের কেস ওপেন করছে। সে তোমাদের রিউমারটা ইউজ করতে চায়। অন্যদিকে রিপোর্টাররা বিয়ংকে প্রশ্ন করতে থাকে যে সে আবারও এই কেস কেন ওপেন করলো, তাহলে কি ডোরাইকই আসল খুনি? বিয়ং বলে জলদি সত্যি সবার সামনে চলে আসবে, এখন আমি বেশি কিছু বলতে পারবো না।
যা বলার সব কোর্টে বলবো। এরপর ম্যাংসেনা ডোরাইককে নিয়ে তার অফিসে আসে। ম্যাংসেনা তার অ্যাসিস্ট্যান্টের কাছে কেস রিলেটেড সব ডকুমেন্ট চায়। এরপর ম্যাংসেনা তার কেবিনে ডোরাইককে সব ডিটেলস দেখাচ্ছিল এবং বলছিল এগুলো ভালো করে দেখো এবং ঠান্ডা মাথায় ভাবো যে সেদিন রাতে কি হয়েছিল। এরপর সব আমাকে জানাও। অন্যদিকে চুনজেইকে দেখি সে ডোরাইকের বাড়ির সামনের গার্ডেনে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। অফিসে বসে এখনো কেস নিয়ে আলোচনা করছিল ম্যাংসেনা এবং ডোরাইক। তারা ডোরাইকের বসের দেওয়া সেয়ংয়ের সেই কল রেকর্ডিংটি ভালো করে শুনছিল। রেকর্ডিংটির একদম শেষে তারা এমন একটা আওয়াজ শুনতে পায় যে কেউ দরজায় পাসওয়ার্ড দিয়ে সেটা খোলার চেষ্টা করছে। ডোরাইক বলে তাদের অফিসে এমন কোনো দরজা নেই। ম্যাংসেনা বলে তাহলে তোমার বাসায় তৃতীয় কোনো ব্যক্তি ঢোকার চেষ্টা করছিল, আমরা এটা কেসের জন্য ব্যবহার করতে পারি। ম্যাংসেনা বলে পুলিশের রিপোর্ট অনুযায়ী যেই নিজের অ্যাক্সিডেন্ট নিজে করেনি। ডোরাইক বলে হ্যাঁ, যেই এমন মানুষই নয় যে নিজের জীবন নিজে দিবে। তখন ম্যাংসেনা বলে যেই অ্যাক্সিডেন্টের রাতে তুমি কোথায় ছিলে? ডোরাইক বলে আমি তোমাকে ফলো করছিলাম। ম্যাংসেনা বলে তুমি আমাকে কেন ফলো করছিলে? ডোরাইক বলে আমি তোমাকে মিস করছিলাম। ম্যাংসেনা বলে তুমি কি দেখেছো? ডোরাইক বলে প্রথমে তুমি ড্রিঙ্ক করলে, তারপর সেই জায়গাতে গেলে যেখানে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম এবং পিয়ানো বাজিয়ে শুনিয়েছিলাম। তুমিও আমাকে মিস করছিলে তাই না? এই জন্য ওই পিয়ানোর কাছে গিয়েছিলে। ম্যাংসেনা বলে হ্যাঁ, মিস করছিলাম। ডোরাইক তার কথা শুনে হাসতে থাকে। তখন তার নজর একটা ছবিতে পড়ে যেটা তার বাসা থেকে তোলা হয়েছিল, যার মধ্যে একটা ইয়ারিংয়ের ছবি ছিল। ম্যাংসেনা বলে এটা কি তোমার? অন্যদিকে দেখি জেইর জ্ঞান ফিরে আসে। ডোরাইক ম্যাংসেনাকে নিয়ে তার বাসায় আসে এবং একটা বক্স বের করে যার মধ্যে একটা ইয়ারিং ছিল আর একটা ছিল না। ডোরাইক তখন ম্যাংসেনাকে বলে আমি জানি সে রাতে আমার বাসাতে কে এসেছিল। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।